শূন্যক্রম এবং প্রথমক্রম বিক্রিয়ার কতগুলি গাণিতিক রূপ এবং বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। তো একদম প্রথমে শূন্যক্রম বিক্রিয়া থেকে শুরু করব আমি। তো শূন্যক্রম বিক্রিয়াটা কি? শূন্যক্রম বিক্রিয়া হচ্ছে মানে জিরো অর্ডার রিয়াকশন। মানে কি, যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরো এ থেকে প্রোডাক্ট হচ্ছে, হ্যাঁ, এবার যদি এরকম হয় যে ওই বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ, কিন্তু হ্যাঁ পরীক্ষালব্ধ হার সমীকরণ সমান সমান কে, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। আর দেখো এ টু দি পাওয়ার জিরো মানে বিক্রিয়কের গাঢ়ত্ব টু দি পাওয়ার জিরো, মানে ওর পাওয়ার বা ঘাতটা হচ্ছে শূন্য ঘাত, তাই তো? তখনই তাকে শূন্যক্রম বলে। তার মানে এটা টু দি পাওয়ার যদি জিরো হয়, সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক এর মান সমান। তো যেসব বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের মান সমান তাদেরকে শূন্যক্রম বিক্রিয়া বলে। অথবা আমরা এটা শূন্যক্রম বিক্রিয়া এর সংজ্ঞাটা আমরা একটু অন্যরকমভাবে বলতে পারি যে যেসব বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, অথবা বিক্রিয়কের গাঢ়ত্বের যে ঘাত সেটা হচ্ছে শূন্য ঘাত, ঠিক আছে? সে শূন্য ঘাতের সমানুপাতিক, তাদেরকে আমরা বলবো শূন্যক্রম বিক্রিয়া। এবার এই শূন্যক্রম বিক্রিয়া তার মানে কি, রেট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু কে, মানে বিক্রিয়ার হার হলো বিক্রিয়ার হার ধ্রুবকের সমান। তাহলে এই বিক্রিয়ার এবার আমাদের টাস্ক হচ্ছে বিক্রিয়াটির অন্তর্কলিত বিক্রিয়া হার সমীকরণ। অন্তর্কলিত বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে, মানে অন্তর্কলিত রূপ, ঠিক আছে? অন্তর্কলিত রূপটা কি হবে? খুব সহজ। দেখো এখানে তো রেটটাকে যদি আমি এইটার সাপেক্ষে লিখি তাহলে কি হবে, মাইনাস ডি এর গাঢ়ত্ব বাই ডিটি, মানে খুব ক্ষুদ্র গাঢ়ত্বের পরিবর্তন সমান কে, তাই তো? এটাই কিন্তু অন্তর্কলিত রূপ, ঠিক আছে? শূন্যক্রম বিক্রিয়ার অন্তর্কলিত রূপ হলো এইটা বলতে তুমি এটা মুছে দাও, দরকার নেই, এটা বোঝানোর জন্য বললাম। তাহলে এইটা হলো অন্তর্কলিত রূপ শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, ডিফারেন্সিয়াল ফর্ম। এবার দেখো, এবার এটা আমরা ডিফারেন্সিয়েশন বা এটা মানে এটা হচ্ছে অন্তর্কলিত রূপ, এটা। এবার এটা আমরা ফার্দার এক্সটেন্ড করি, তাহলে বা মাইনাস ডি এ সমান কে ডিটি। এটা দেখো আমি ইন্টিগ্রেশন করবো, এটা খুব সহজ। এই ইন্টিগ্রেশন করলাম কোন লিমিট থেকে কোন লিমিট, দেখো একদম প্রথমে বিক্রিয়ার শুরুতে যখন টাইমটা শূন্য ছিল তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত ছিল, এটাই ছিল। বা তুমি এটাকে এরকম করে লিখতে পারো, বিক্রিয়কের গাঢ়ত্ব এ সমান এ জিরো ছিল, ঠিক আছে? তোমার জিরো লিখবে, জিরো ফর একদম শুরুতে আর কি, হ্যাঁ, বিক্রিয়কের গাঢ়ত্ব এ জিরো শুরুতে, একদম বিক্রিয়ার শুরুতে। টি সময় পরে, মানে টাইম যখন মানে টি সময় পরে, ঠিক আছে, বিক্রিয়কের গাঢ়ত্ব, বর্তমান গাঢ়ত্ব কত, এটা মনে করো এ। তাহলে এই ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাদের। তাহলে এই জিরোটা আমি কি বললাম, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। আচ্ছা, এই প্রারম্ভিক গাঢ়ত্ব বলতে যখন বিক্রিয়াটি শুরু হয়নি তখনকার গাঢ়ত্ব, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বলা হয় এটা, হ্যাঁ, মানে টি যখন টাইমটা হচ্ছে শূন্য সে সময়কার গাঢ়ত্ব, ঠিক আছে? তারপরে এটা কি, এটা হচ্ছে দেখো টি সময় পরে কতটুকু এ অবশিষ্ট আছে সেইটার গাঢ়ত্ব, তাই তো? তাহলে টি সময় পরে অবশিষ্ট, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, অবশিষ্ট এ এর গাঢ়ত্ব। এ মানে কি, বিক্রিয়ক, সে বিক্রিয়কের গাঢ়ত্ব। মানে খুব ঠান্ডা মাথায় বুঝো। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো তুমি ধরো তুমি 1 লিটার এ নিয়েছিলে, ঠিক আছে? 1 লিটার, আমি লিটার দিয়ে বোঝানোর জন্য বলছি, হ্যাঁ। ধরো তুমি 1 লিটার এ নিয়েছিলে, বা ধরো তুমি 5 লিটার এ নিয়েছিলে। এবার 2 মিনিট বিক্রিয়া হওয়ার পর তুমি দেখলে কি
যে 2 লিটার এ পড়ে আছে, তাহলে ওই যে 2 লিটার এ অবশিষ্ট আছে যেটা, সেই অবশিষ্টটা হচ্ছে হলো এই যে থার্ড ব্র্যাকেটে এর গাঢ়ত্ব, যেটা অবশিষ্ট আছে, যেটা হয়ে গেল 5 থেকে 5 ছিল, এখন আছে 2। কতটুকু বিক্রিয়া হয়েছে? 5 - 2, 3 বিক্রিয়া হয়েছে, কিন্তু সেটার কথা কিন্তু বলিনি আমি। যেটা বর্তমানে অবশিষ্ট আছে সেইটা হচ্ছে হলো এই থার্ড ব্র্যাকেটে এর গাঢ়ত্ব, সে টি সময় পরে এইটুকু অবশিষ্ট আছে। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ, দেখো ইন্টিগ্রেশন অফ ডি এ, তাই তো, ইন্টিগ্রেশন অফ ডি এ মানে কি, এরকম তোমরা ভাবতে পারো ইন্টিগ্রেশন অফ ডি এক্স মানে কি এক্স হয়। তাহলে এ লিখলাম, এবার আপার লিমিট লোয়ার লিমিট লিখতে হবে। a0 এ ইন্টিগ্রেশন অফ কে ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ ডিটি, তাই তো, এটা মানে কি ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি শুধু টাইম। তাহলে কে টি আপার লিমিট লোয়ার লিমিট লিখবো 0 থেকে টি, এই 0 থেকে টি। তাহলে এবার প্রথমে আপার লিমিট বসাবো, মানে এর গাঢ়ত্বের জায়গায় প্রথমে আপার লিমিট, তার মানে এই হবে মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো a0, তাহলে কি হবে, তারপরে একই রকমভাবে কে আপার লিমিট, টি এর জায়গায় হচ্ছে আপার লিমিট, তাহলে টি বসবে, মাইনাস টি এর জায়গায় লোয়ার লিমিট 0, তো টি - 0, তার মানে কি টি হচ্ছে শুধু কে টি, তাহলে a - a0 সমান কে টি। বা আমি এবার কে এর ফর্মে লিখি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়। কে সমান a - a0 বাই টি। আচ্ছা দেখো, এইটা করতে গিয়ে একটা জায়গায় একটু গন্ডগোল হলো, একটু ভালো মতো খেয়াল করো, আমার একটু খেয়াল হয়নি। দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে এখানে মাইনাস দাও, তাই তো, তাহলে নিশ্চয়ই এইটার সামনেও মাইনাস হবে, করতে গিয়ে খেয়াল হলো, এই দেখো মাইনাস হবে এখানে, আর মাইনাস হলে পরে তাহলে কি হবে, মাইনাস হলে সেটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হবে, তাহলে কি a0 - a বাই টি, কে সমান a0 - a বাই টি, মানে প্রারম্ভিক গাঢ়ত্ব মাইনাস এখন যতটুকু এ পড়ে আছে, অবশিষ্ট যতটুকু আছে বাই টি। এবার ঠান্ডা মাথা ভাবো, প্রারম্ভিক গাঢ় থেকে যতটুকু অবশিষ্ট আছে সেটা যদি মাইনাস করে দিই, তার মানে এই যে ভ্যালুটা মাইনাসটা, এটা বোঝাচ্ছে কতটুকু বিক্রিয়া হয়েছে, সেইটাকে বোঝাচ্ছে। 5 লিটার ছিল, 2 লিটার অবশিষ্ট আছে, তাহলে কতটুকু বিক্রিয়া করলো, 5 - 2 3 লিটার, তার মানে এই মাইনাস চিহ্নটা আসলে, এই মাইনাস ভ্যালুটা আসলে কতটুকু বিক্রিয়া হয়েছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি আসলো, কে সমান a0 - a বাই টি। এটা কার ক্ষেত্রে আসলো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? এবার দেখো এই যে কে সমান a0 - a বাই টি, এইটাকেই বলে হচ্ছে হলো শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ, ইন্টিগ্রাল ফর্ম, সমাকলিত রূপ। তাহলে এইটা হচ্ছে হলো সমাকলিত রূপ, সমাকলিত রূপ, সমাকলন, তাই তো, সমাকলিত রূপ, ইন্টিগ্রেশন থেকে এটা কথাটা এসছে। এইবার এই দেখো এই ফর্মুলাটাকে আমরা একটু, এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করবো, একটু অন্য রূপে লেখার চেষ্টা করবো। কেমন করে লিখবো? খুব সহজ। তাহলে আমরা পড়ছি শূন্যক্রম বিক্রিয়া, ভালো কথা। এবার আমরা কিভাবে প্রকাশ করব ওই রূপটাকে, সেটা হচ্ছে হলো বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস হিসাবে প্রকাশ। ঠিক আছে, এইটা করার জন্য আমাদের নতুন করে কোনো কিছু ডেরিভেশনটা করতে হবে না। আমরা যদি ওই প্রথম থেকে দেখালাম ওইটুক করে এসে তারপরে যদি এটা লিখি তাহলেই হয়ে যাবে। ওই প্রথম থেকে যতটুকু করে এসছি
মানে প্রথম দিকে তো আমরা এরকম করছি কি এইটুক তো আসছি আমরা, তাই তো, a0 মাইনাস a বাই টি, এতটুক তো আসছি আমরা। এর পরের থেকে করলেই হবে, মানে ওইটুক করে নিয়ে তারপরে কয়েকটা লাইন লিখতে হবে, ঠিক আছে? মানে শুধু এখান থেকে শুরু করলে কিন্তু হবে না, যদি গাঢ়ত্ব হ্রাস হিসেবে প্রকাশ করতে বলে, হ্যাঁ, শুধু এখান থেকে শুরু করবে না, একদম প্রথম থেকেই শুরু করবে, ঠিক আছে? তাহলে দেখো একটু খেয়াল করো, কয়েকটা জিনিস ধরবো আমরা। ধরি প্রারম্ভিক গাঢ়ত্ব মানে a0, এটাকে ছোট হাতের a দিয়ে লিখছি। এরপরে দেখো এটাকে ছোট হাতের a দিয়ে লিখছি। এবার দেখো a0 মাইনাস a, এইটা মানেই তো হচ্ছে গাঢ়ত্ব হ্রাস, তাই তো? এইটাকে আমরা লিখছি x দিয়ে। এটা এখানে কাজে লাগবে না কোনো, এই গাঢ়ত্ব হ্রাসটাকেই দেখো x দিয়ে লিখে ফেলছি। তাহলে আমার ফর্মুলাটা কি আসলো? k সমান সমান x বাই টি, গাঢ়ত্ব হ্রাস বাই টাইম, তাই তো? এই ফর্মুলাটা আমরা একটু কমই ব্যবহার করব, অত বিশেষ আমাদের লাগবে না। আমরা সব ক্ষেত্রে না এইটাই ব্যবহার করব, কিন্তু কখনো কখনো যদি চায় যে এটাকে গাঢ়ত্ব হ্রাস হিসেবে প্রকাশ করো, তখন কি করবে? প্রথম থেকে এই ফর্মুলাটা বানিয়ে নেবে, প্রথম থেকে লিখে 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 এই ফর্মুলা পৌঁছাবে, তারপরে এখানে এই চেঞ্জগুলো করবে। চেঞ্জগুলো করলে পরেই তখন তোমার গাঢ়ত্ব হ্রাস হিসেবে প্রকাশ হয়ে যাবে এটা, ঠিক আছে? শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল। দেখো অর্ধ জীবনকাল মানে হাফ লাইফ, তাই তো? বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায় তাকে অর্ধ জীবনকাল বলে। দেখো এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে সময়ে, মানে যতটুক টাইমটাই কিন্তু অর্ধ জীবনকাল। যতটুক টাইমে বিক্রিয়কের যে গাঢ়ত্বটা সেটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়। দেখো বিক্রিয়কের গাঢ়ত্ব তো কমবে, কারণ বিক্রিয়াটা হচ্ছে, তাই ওর গাঢ়ত্বটা কমতে কমতে যে সময়ে, যদি 5 মিনিটে অর্ধেক হয় তাহলে 5 মিনিট হচ্ছে অর্ধ জীবনকাল, যদি 10 মিনিটে অর্ধেক হয়ে যায় তাহলে 10 মিনিটটা হচ্ছে অর্ধ জীবনকাল। এটা বিক্রিয়া টু বিক্রিয়া ভ্যারি করে, আলাদা আলাদা হয়। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে একটু শূন্যক্রম বিক্রিয়ার ফর্মুলা লিখি। ফর্মুলা হচ্ছে k সমান সমান a0 মাইনাস a বাই টি, এইটা হচ্ছে ফর্মুলাটা। এবার দেখো যখন সময়টা হচ্ছে t হাফ লিখছি, অনেক সময় না এখানে t 0.5ও লেখা থাকে, মানে কোনো বই না এটাকে t 0.5 বলেও লেখে। আমি এখানে হাফ লিখলাম, 1/2 কিন্তু এটা, হ্যাঁ 1/2। অনেক সময় কোনো বইয়ে t.5ও লেখে, ঠিক আছে? তাহলে যখন সময়টা হচ্ছে অর্ধ জীবনকাল, সেই সময়ে কি হয়? সেই সময়ে দেখো এইটা কি, এটা হলো তোমার কতটুকু এ অবশিষ্ট আছে, যতটুকু এ অবশিষ্ট আছে সেইটা প্রারম্ভিক এর অর্ধেক। এই দেখো প্রারম্ভিক এর অর্ধেক, তাই বলছে যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব, এই যে বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, তো সেই সময়টাকে বলা হয় অর্ধ জীবনকাল। তাহলে এবার লিখি, তাহলে তোমার k সমান সমান কি আসলো? a0 মাইনাস a0 বাই 2, এই যে এর জায়গায় আমি a0 বাই 2 বসিয়ে দিলাম। তাহলে টাইমের জায়গাটা তো আমাকে t হাফ করতে হবে, t 1/2 কিন্তু এটা, হ্যাঁ। তাহলে a0 থেকে অর্ধেক a0 গেল, তাহলে কি হবে? a0 বাই 2 লসাগু করলে 2 আর নিচে তো t হাফ, নিচে তো t হাফ ছিলই, t 1/2। এবার আমি করলাম কি, তার মানে এটা হচ্ছে k এর সঙ্গে অর্ধ জীবনকালের সম্পর্ক শূন্যক্রম বিক্রিয়ার। তাহলে আমি কি করলাম? এবার দেখো আমি এবার একটু ঘুরিয়ে লিখি, 1/2 সমান সমান a0 বাই 2k। তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারি। একটা কনক্লুশন হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল এবং সমানুপাতিক, ঠিক আছে? আরেকটা হলো তো এখানে তো রেসিপ্রোকাল রিলেশন আছে k এর সাথে, হ্যাঁ। তো তোমাকে যদি বলে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল এবং হার ধ্রুবকের সম্পর্ক নির্ণয় করো, তাহলে এটা হবে। বা দেখাও শূন্যক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, তাহলে তো এটা করলেই হবে।
বা প্রারম্ভিক গারত্বের উপর নির্ভরশীল, তাহলে এই সম্পর্কটা আমরা করব। ঠিক আছে, খুব সহজ জিনিস, কঠিন নয়। এবার আমরা দেখব যে শূন্যক্রম বিক্রিয়া একটা সম্পূর্ণ হতে কত সময় লাগবে, সম্পূর্ণ শেষ, টোটালি কমপ্লিট হতে কত সময় লাগবে। তাহলে সম্পূর্ণ শেষ হতে সময়, প্রয়োজনীয় সময় কতটুকু সময় লাগবে, হ্যাঁ, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ শেষ মানে। আচ্ছা, প্রথমে শূন্যক্রম বিক্রিয়ার ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে A0 - A বাই টি। সম্পূর্ণ শেষ মানে কি? সম্পূর্ণ শেষ মানে হচ্ছে কোনো, এই যে এটা কি, এটা ছিল, কতটুকু অবশিষ্ট আছে। যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে তো আর অবশিষ্ট থাকবে না, এ তো কমপ্লিট প্রোডাক্টে পরিণত হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ শেষ হতে সময়, এটাকে যদি আমি টি ড্যাশ দিয়ে লিখি তাহলে সেই সময় কি হবে, তখন এই যে কোনো এই অবশিষ্ট থাকবে না, কারণ সম্পূর্ণ শেষ। এটা কি ছিল, এটা হচ্ছে বিক্রিয়ক অবশিষ্ট না থাকলেই তো বিক্রিয়াটাকে বলবো আমি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তাই তো। তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কোনো অবশিষ্ট নেই। তাহলে লিখি, তাহলে কে সমান A0 বাই টি ড্যাশ, ড্যাশটা কি, সম্পূর্ণ শেষ হতে কতটুকু সময় লাগলো। তাহলে আমি কি বলতে পারি, টি ড্যাশ সমান A0 বাই কে। সহজ, কঠিন নয় কোনো কিছু। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কতগুলো লেখচিত্র এবার আমরা একটু দেখব। যেমন বিক্রিয়ার হার মানে রেট অফ রিয়াকশন ভার্সেস বিক্রিয়কের গারত্ব এ। তো আমরা তো জানি বিক্রিয়ার হার সমান কে, তাই তো। সেটা তো আর বিক্রিয়কের গারত্বের উপর নির্ভরশীল নয়। কিন্তু তার মানে কি, আমি যদি এটা প্লট করি, এদিকে মনে করো বিক্রিয়ার হার লিখেছি, আর হচ্ছে এদিকে বিক্রিয়কের গারত্ব লিখেছি। দেখো বিক্রিয়ার বিক্রিয়কের গারত্বের উপর কিন্তু নির্ভরশীল নয়, বিক্রিয়কের গারত্ব কিন্তু নেই এখানে। তার মানে বিক্রিয়কের গারত্বের ভ্যালু যাই হোক না কেন, বিক্রিয়ার হারের মান কনস্ট্যান্ট, কারণ এখানে এটা হলো হার ধ্রুবকের ভ্যালু তো আর চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে, তাই তো। যদি টেম্পারেচারটা ঠিক থাকে, তাপমাত্রাটা যদি ঠিক থাকে, তাহলে হার ধ্রুবক কিন্তু চেঞ্জ হয় না। তার মানে বিক্রিয়ার হার এর মানটা কিন্তু একদম কনস্ট্যান্ট রেটে বিক্রিয়াটা হতে থাকবে, যেটাই হোক না কেন প্রারম্ভিক গারত্ব কার, বিক্রিয়কের। তার মানে এই যে কনস্ট্যান্ট রেট, এটা, তাই তো, এটা হচ্ছে। এবার বিক্রিয়ার হারের ভ্যালু কত, এইটা হচ্ছে বিক্রিয়ার হারের ভ্যালু, এইটা হচ্ছে বিক্রিয়ার হারের মান। আবার এইটা কিন্তু কে এর মানের সমান, তার মানে এই ভ্যালুটা কে এর মানও, তাই তো। এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা বের হবে সেটা কিন্তু কে এর মানও, কার ক্ষেত্রে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা যদি এবার বিক্রিয়কের গারত্ব ভার্সেস সময়, বিক্রিয়কের গারত্ব ভার্সেস সময় লেখচিত্রটি প্লট করি, তাহলে কি হবে দেখি। এবার বিক্রিয়কের গারত্ব, তার মানে এ, তাই তো, ভার্সেস সময় মানে টাইম, এটার লেখচিত্র। তাহলে প্রথমে ফর্মুলাটা দেখি আমরা। আমাদের ফর্মুলাটা কি ছিল, কে সমান A0 - A বাই টি। তাহলে তোমার তাহলে A0 - A সমান কি হয়ে যাবে, কেটি হয়ে যাবে। তাহলে এটাকে রাখি, ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে যাই। তার মানে কি হচ্ছে, A0 - কেটি সমান A। এটাকে এই পাশে নিয়ে আসি, এই জিনিসগুলোকে ওই পাশে নিয়ে যাই। এরপর থেকে এগুলো না একটা স্টেপে করে দিব আমি। এখানে যেমন দুটো স্টেপে পরপর করে বোঝালাম, তোমরা বোঝো, এখন 12-এ উঠেছো, জানো। আচ্ছা, এবার দেখো এ সমান তাহলে কি, A0 - কেটি। আমাদের কি এইটা ভার্সেস এইটা প্লট করতে হবে, তার জন্য এটাকে আমি এইদিকে রাখলাম। এটা যদি ওয়াই অ্যাক্সিসে রাখি, আর ওয়াই অ্যাক্সিসে রাখবো বলে আমি এটাকে দিয়ে রেখেছি।
তাহলে y সমান সমান তাহলে কি আসছে, এটা mx আসছে, তাই তো, mx প্লাস c। এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। m মানে হচ্ছে নতি, নতি কত হবে, দেখো নেগেটিভ, কিন্তু দেখো মাইনাস আছে, নতি দেখো এখানে মাইনাস আছে কিন্তু, তাই তো। y সমান সমান mx প্লাস c, দেখো নতিটা হচ্ছে মাইনাস, তার মানে নেগেটিভ স্লোপ হবে। আবার y অ্যাক্সিস বরাবর এর ছেদিতাংশ থাকবে, এই যে c। তাহলে কেমন হবে প্লটটা, তাহলে এদিকে a ভার্সেস এদিকে যদি t প্লট করি আমরা, তাহলে এটাকে কি y অ্যাক্সিস বরাবর নিয়েছি আর টিটাকে হচ্ছে হলো x অ্যাক্সিস বরাবর নিয়েছি, তাহলে নেগেটিভ স্লোপ হবে। তাহলে এখান থেকে নেগেটিভ স্লোপ, নতি সমান সমান মাইনাস কে, তাই তো। আর আমরা জানি নতি মানে হচ্ছে হলো তুমি যে কোনো অংশের নতি যদি নাও যে কোনো অংশের, তাহলে সেখানের y ভ্যালু আর x ভ্যালু নিতে হয়, তাই তো। y ভ্যালু আর x ভ্যালু নিতে হয় যে কোনো অংশের নতি যদি নাও, তো সেটা হচ্ছে y ভ্যালু, তাহলে y বাই x করতে হয়। এটা মানে হচ্ছে হলো ট্যান থিটা আসে সমান সমান মাইনাস কে। থিটা এটা দেওয়া থাকলে পরে বা y x ভ্যালু দেওয়া থাকলে আমরা খুব সহজে x এর ভ্যালু নির্ণয় করতে পারি। তারপর হয়তো আমি কি নতি সমান সমান মাইনাস কে, তাহলে নতি দেওয়া থাকলে সেখান থেকে আমরা কে মানে হচ্ছে হার ধ্রুবক, সেটার মানটা নির্ণয় করতে পারবো। আসলে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকটা কিন্তু এরকম করে প্লট করেই করা হয়, বিভিন্ন সময়ে এর গাঢ়ত্বটা কত, হ্যাঁ, ওইটাকে ভার্সেস প্লট করলে পরে তখন এই মানে হচ্ছে কতখানি অবশিষ্ট আছে বিক্রিয়ক, হ্যাঁ, সেটা যদি প্লট করি আমরা, ধরো 5 মিনিট পরে কত, 10 মিনিট পরে কতটুকু আছে, যদি প্লট করি তাহলে এরকম একটা গ্রাফ পাবো। সেটার যে নতি, সেখান থেকে ওই বিক্রিয়ার হার ধ্রুবক বের করা যায়, ঠিক আছে। হার ধ্রুবক কিন্তু সরাসরি অন্যভাবে বের করা হয় না, এই কতগুলো পদ্ধতিতে বের করা হয়। তাহলে যদি বলে শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক বের করার একটি পদ্ধতি লেখো, তাহলে তখন তোমরা এই পদ্ধতিটা লিখবে, ঠিক আছে। যে এই ক্ষেত্রে আমরা যদি a ভার্সেস t প্লট করি, তাহলে তার যে নতি হয় সেটা নতিটা মাইনাস কে সমান, তার মানে কে সমান সমান মাইনাস নতি করলেই হবে। নতিটা তো নেগেটিভ নতি আসবে, তার জন্য দেখো এখানে মাইনাস কে আছে, তাহলে কে যদি থাকো তো পজিটিভ, কে ভ্যালুটা পজিটিভ আসবে। আচ্ছা, এবার দেখো এইটা কত, এই ভ্যালুটা কত, এইটাই তো y অ্যাক্সিস বরাবর ছেদিতাংশ, মানে এই ভ্যালুটা হচ্ছে a0 এর সমান, প্রারম্ভিক গাঢ়ত্বের সমান, তাই তো। তাহলে প্রারম্ভিক গাঢ়ত্ব যত নিয়েছো সেইখান থেকে শুরু করে কমতে থাকবে ভ্যালুটা, কারণ প্রারম্ভিক গাঢ়ত্বের উপর তো বিক্রিয়ার হার নির্ভর করে না। দেখো এবার আমরা অর্ধজীবনকাল ভার্সেস বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এইটার লেখচিত্র করব। হ্যাঁ, আমি এটা কথায় লিখলাম না, আমি সিম্বল দিয়ে লিখলাম। এটা t½ মানে অর্ধজীবনকাল, আর E0 মানে প্রারম্ভিক গাঢ়ত্ব। তা আমরা এইমাত্র কি দেখলাম, যে t½ অর্ধজীবনকাল সমান সমান প্রারম্ভিক গাঢ়ত্ব বাই 2k, এই তো ছিল শূন্যক্রমের ক্ষেত্রে। তার মানে এটাকে আমি যদি y অ্যাক্সিসে প্লট করি, তাহলে এটা mx হয়ে গেল, তাহলে মূল বিন্দুকে আমি সরল রেখা হবে। তাহলে তুমি যদি এটাকে y অ্যাক্সিসে যদি t½ রাখো, আর যদি x অ্যাক্সিস বরাবর a0টাকে রাখো, তাহলে মূল বিন্দু আমি সরল রেখা হবে, পজিটিভ স্লোপ হবে, অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, তাই তো। তার মানে এইটার নতি, তাহলে তখন কি হবে, এটা করলেও আমি পেয়ে যাবো এটার নতি মানে হচ্ছে 1/2k। দেখো এইখান থেকেও কিন্তু আমি কে বের করতে পারি, অর্ধজীবনকাল ভার্সেস a0 এর প্লট থেকেও কিন্তু আমি কে এর মান নির্ণয় করতে পারি, কারণ অর্ধজীবনকাল ভার্সেস a0 এর প্লট করলে যে নতি পাওয়া যায়, মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখার নতি সমান সমান 1/2k। সুতরাং কি বলবো, কে সমান সমান 1/2 ইন্টু যে সরলরেখাটা তার নতি। এভাবে আমরা কে এর মানটা খুব সহজে বের করতে পারি, তাই তো। আর যদি এখানে সবগুলো পয়েন্টের ভ্যালু দেওয়া থাকতো, তাহলে তুমি সেখান থেকে y/x করতে, বাট এখানে যদি অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো ট্যান থিটা করতে, একই ব্যাপার। প্রথম ক্রম বিক্রিয়া, তো দেখো যেসব বিক্রিয়া হার বিক্রিয়কের যে প্রথম ঘাত মানে এক ঘাত টু দি পাওয়ার 1, তাই তো, এর সমানুপাতিক হয়, তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া।
তাই তো? তার জন্য দেখো এখানে আমি প্রথম ক্রম বিক্রিয়াটা ধরে নিয়েছি যে এ থেকে প্রোডাক্ট হচ্ছে এটা প্রথম ক্রম বিক্রিয়া। তার ক্ষেত্রে তাহলে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার হার কী হবে? বিক্রিয়ার হার ধ্রুবক গুণন এ টু দি পাওয়ার 1। এ হচ্ছে বিক্রিয়কের ঘাতত্ব টু দি পাওয়ার 1, ঠিক আছে? এবার দেখো এটার অন্তর্কলিত রূপ কী হবে? অন্তর্কলিত রূপ, ঠিক আছে? তাহলে এখানে রেট অফ রিয়াকশন যে অন্তর্কলিত রূপটা লিখবো, যেটাকে তাৎক্ষণিক গড় বিক্রিয়া হার বলা হয়, তাই তো? তাৎক্ষণিক বিক্রিয়া হার বলা হয় যেটাকে, ঠিক আছে? তাহলে মাইনাস ডি থার্ড ব্র্যাকেটে এ বাই ডিটি সমান সমান কে গুণন এ এর গাঢ়ত্ব। এবার এটাকে আমরা কি বলবো, সমাকলিত রূপে কনভার্ট করবো। কেমন করে করবো? খুব সহজ, মানে এটা সমাকলন করবো, ইন্টিগ্রেশন করবো। কেমন করে করবো? ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে হয়। তাহলে মাইনাস ডিএ সমান সমান কে ডিটি, আর এই দেখো এ আছে এ, তাহলে এটা নিচে চলে আসবে, তাই তো? মানে ডিএক্স বাই এক্স, ব্যাপারটা কীরকম হলো? ডিএক্স বাই এক্স, এইটার ইন্টিগ্রেশন করবো আর কি। হ্যাঁ, তাহলে এবার ইন্টিগ্রেশন করি, দেখি এবার লিমিটগুলো লিখি। টাইম 0 তখন এর গাঢ়ত্ব হচ্ছে হলো A0, যখন কিছু সময় পরে প্রারম্ভিক গাঢ়ত্ব, হ্যাঁ, যখন কিছু সময় পরে বিক্রিয়াটা হলো টাইম টি, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কতটুকু এ অবশিষ্ট আছে? এইটা পরিমাণ এ অবশিষ্ট আছে। তাহলে A0টা কি? A0টা হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব। আচ্ছা, এখানে প্রারম্ভিক গাঢ়ত্ব বলতে এটা কোন প্রারম্ভিক? যখন টাইমটা 0 তখনকার গাঢ়ত্ব। আবার এটা কি? এটা হচ্ছে হলো টি সময় পরে, হ্যাঁ, যতটুকু না টি সময় পরে অবশিষ্ট, কতখানি অবশিষ্ট আছে, অবশিষ্ট এর গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব মানে কতটুকু এ অবশিষ্ট আছে টি সময় পরে। হ্যাঁ, অবশিষ্ট কতটুকু আছে সেইটা, কিন্তু কতটুকু বিক্রিয়া হয়েছে সেটা না, কিন্তু এটা কতটুকু অবশিষ্ট আছে। অবশিষ্ট মানে কতটুকু পড়ে আছে, এখনো বিক্রিয়া পড়ে আছে কতটুকু, ঠিক আছে? তাহলে এবার দেখি আমরা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, এটা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, তাই তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মানে কি হয়? ln x হয়, ঠিক আছে? ln x হয়, হ্যাঁ, ln x বা এটাকে লগ লিখলে লগ ই বেস এক্স হয়, ই বেস, তখন কিন্তু বেসটা ই বেস হয়, ঠিক আছে? এটা কখনো কিন্তু লগ এক্স হয় না। লগ এক্স লিখলে পরে তোমাদের নিচে কিন্তু ই কথাটা ছোট্ট করে ইটা লিখতে হবে, কারণ জেনারেলি আমরা লগ বলতে 10 বেস বুঝি, ঠিক আছে? এটা আমি আরেকবার খেয়াল করিয়ে দিচ্ছি তোমাদেরকে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স, লগ এক্স লিখলে কিন্তু অবশ্যই গাণিতিকের নিয়ম অনুযায়ী নিচে ই লিখতে হবে, ঠিক আছে? কারণ সেটা সাধারণত লগ বলতে আমরা ই বেস বুঝি, নিচে 10 বেস বুঝি। এই জন্য দেখবে তোমাদের ক্যালকুলেটারেও কিন্তু লগ আর ln এটা কিন্তু আলাদা আলাদা করে লেখা থাকে, যাতে কোনো কনফিউশন না হয়। এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিউর লেখা। তাহলে মাইনাস, তাহলে এখানে হবে ln x, কোনটা? এক্সটা হচ্ছে এই যে a এর গাঢ়ত্ব, যেটা ডি এক্স বাই এক্স। এটা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, A0 এ কে টি, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। এইবার আমি ভ্যালুগুলো বসাবো। তাহলে প্রথমে আপার লিমিট এ, তাহলে ln এ, এই যে বসালাম এ, মাইনাস লোয়ার লিমিট ln A0, এরকম হবে। তাহলে মাইনাস ln এ মাইনাস ln A0 এরকম হবে, ব্র্যাকেটের আগে যে মাইনাসটা থাকবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কে। এবার দেখো টির ক্ষেত্রেও আমরা আপার লিমিট বসাবো টি মাইনাস লোয়ার লিমিট, টির মধ্যে 0, তাহলে টি মাইনাস 0, তাহলে কি টি হচ্ছে শুধু কেটি লিখে দিলাম। এই মাইনাস সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? ln A0 মাইনাস ln A হবে। এটা আমি উপরে লিখি, হ্যাঁ, এটা মুছে নিয়ে উপরে লিখছি। তাহলে কি হচ্ছে? ln A মাইনাস ln A0 মাইনাস ln A সমান সমান কি হচ্ছে? কেটি হচ্ছে। আর মাইনাস থাকলে তো লগের প্রপার্টি অনুযায়ী জানুন, সেটা তোমার ডিভাইড হয়ে যায়। তার মানে আমি এবার কেটিটাকে এই পাশে কে লিখি, কেটাকে এই পাশে লিখি শুধুমাত্র,
তাহলে ln a0 বাই a, তাই তো? এটা দেখো ডিভাইড হয়ে গেল, মাইনাস ছিল, মাইনাস থাকলে লগের প্রপার্টি অনুযায়ী ডিভাইড হয়ে যায়। আর দেখো টি ছিল, তাহলে 1/t, তাই তো? এবার আমি এভাবেও ফর্মুলাটাকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই, আমি এভাবেও লিখতে পারি। আবার এটাকে একটু আমার মনে হলো যে আমি চেঞ্জ করে দিয়ে লিখবো, তাহলে চেঞ্জ করে দিয়ে লিখতে পারি। কেমন করে লিখবো? বা কে সমান সমান, দেখো এলএনটাকে লগে কনভার্ট করতে গেলে তাহলে কি 2.303 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.303 লগ, এই দেখো লগ লিখলাম, তাহলে আর 10 লেখার দরকার নেই, কারণ লগ মানে বোঝায় জেনারেলি 10 বেস, তাহলে a বাই টি, এই তো। তাহলে আমার এইটা ফর্মুলা হয়ে গেল। তুমি এই ফর্মুলাটাও লিখতে পারো বা এই ফর্মুলাটাও লিখতে পারো, কোনো ব্যাপার না, দুটো বেসিক্যালি সেম জিনিসই বোঝায়। এটা কি ফর্মুলা হয়ে গেল? তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত রূপ, সমাকলিত রূপ, ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এটা, সমাকলিত রূপ, ঠিক আছে? সমাকলিত রূপ, এটাকেও বলতে পারো বা এটাকেও বলতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? এটা খালি জাস্ট এলএনটাকে লক করা হয়েছে, এই কনভার্সনটা করা হয়েছে, দুটোই সেম, আলাদা কিছু নয়। এখানে a0টা কি? a0টা হচ্ছে এর প্রারম্ভিক গাঢ়ত্ব, আর এটা কি কতটুকু এ অবশিষ্ট আছে, এটা যেন খেয়াল থাকে। এবার আমরা এটাকে গাঢ়ত্ব রাশি হিসেবেও প্রকাশ করতে পারি। কেমন করে করবো গাঢ়ত্ব রাশি হিসেবে প্রকাশ? সহজ, এগুলো কঠিন কিছু না, প্রথমে ইকুয়েশন করতে পারলে ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায়। তাহলে গাঢ়ত্ব হ্রাস হিসেবে প্রকাশ, গাঢ়ত্ব হ্রাসটাকে আমরা কি দিয়ে লিখছিলাম? x দ্বারা প্রকাশ, ঠিক আছে? মানে আমার বক্তব্য হচ্ছে গাঢ়ত্ব হ্রাস দ্বারা প্রকাশ করে যদি বলে, ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি তৈরি করো গাঢ়ত্ব হ্রাস হিসাবে, তাহলে তুমি কি করবে? ওই প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়ে নিয়ে তারপরে এইটা আবার লিখে দেবে, ঠিক আছে? শুরু থেকে গাঢ়ত্ব হ্রাস করার কোনো দরকার নেই, হ্যাঁ? মানে প্রথম থেকে বলতে ওই যে আর মানে অন্তর্গলিত রূপ লিখে ইন্টিগ্রেশন করে অ্যাজ ইউজুয়াল যেরকম আগালে গেলে, তারপরে শুধু এইখানে চেঞ্জটা করে দাও, তাহলেই হবে। তাহলে আমার মেন ফর্মটা কি ছিল? কে সমান সমান 2.303, মানে এতটুকু ডেরিভেশন করে নেবে, ঠিক আছে? লগ a0 বাই a, এতটুকু ডেরিভেশন করে নেবে, ঠিক আছে? তারপরে শুধু এখানে জাস্ট কনভার্সনটা করবে, আর কিছু না, হ্যাঁ? তাহলে কি করবো এবার? দেখো ধরি a0টাকে আমি চেঞ্জ করে নিই ছোট হাতের a, ঠিক আছে? এটাকে ছোট হাতের a রূপান্তর করি, তাহলে সুতরাং আমার কি a0 মাইনাস a, এটাকেই তো গাঢ়ত্ব হ্রাস বলে, x, তাই তো? গাঢ়ত্ব হ্রাস বলে, এটাকেই তো x বলে। তাহলে আমার দেখি, তাহলে a মাইনাস, দেখো এখানে এইটার জায়গায় নিয়ে লিখলাম সমান সমান x, তাহলে a সমান সমান এটা সমান সমান, তাহলে কি হবে? a মাইনাস x হবে। তাহলে এর জায়গায় আমি a মাইনাস x বসাবো, আর এটার জায়গায় a বসাবো, তাহলে কি হলো? সুতরাং কি সমান সমান 2.303 বাই t লগ অফ a বাই a মাইনাস x। এ কেন? এটার জায়গায় a বসালাম, আর এটার জায়গায় এইমাত্র ভ্যালু পেলাম a মাইনাস x, সেটা বসিয়ে দিলাম, তাই তো? তার মানে এইটা হচ্ছে ওই সমীকরণটারই আরেকটা রূপ, গাঢ়ত্ব হ্রাস হিসেবে রূপ, আর কিছু না। প্রথমটা মনে রাখাটাই ভালো, এটা মনে রাখা দরকার নেই অতটা, ঠিক আছে? এইটা মনে রাখলেই হয়, কিন্তু কখনো কখনো যদি এটা চায় তাহলে প্রথমে এটা করে নেবে, করে নিয়ে জাস্ট এর কনভার্সনটা করে দেবে, তাহলেই হবে। তো প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এবার আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব এবং সময়ের, বিক্রিয়কের গাঢ়ত্ব বলতে বিক্রিয়কের গাঢ়ত্ব কতটুকু অবশিষ্ট আছে সেই গাঢ়ত্ব এবং সময়ের সম্পর্কটা বের করব। খুব সহজ, কেমন করে করব? দেখো ফর্মুলাটা হচ্ছে কে সমান সমান 2.303 আর করি না, হ্যাঁ? তাহলে কে সমান সমান কি ছিল? 1/t ln a0 বাই a। 2.303ও করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তার মানে আমার কি আসলো? বা ln a0 বাই a সমান সমান kt আসলো। তাহলে lnটাকে তুলতে হলে করবো আমরা, lnটাকে তুলতে হলে ln এর যেহেতু বেস ই বেস, তাহলে ই বেস দিয়ে গুণ করে দেব, তাহলে a
সমান সমান কি হবে ই টু দি পাওয়ার কেটি হয়। লক থাকলে এখানে যদি লক থাকতো তাহলে 10 টু দি পাওয়ার হয়ে যেত, যেহেতু ln আছে এখানে তাহলে এটা টু দি পাওয়ার ই টু দি পাওয়ার হয়ে যাবে। জানো এই সম্পর্কগুলো তোমরা। এখানে লক থাকলে পরে এই লকটাকে তোলার পদ্ধতি হচ্ছে 10 টু দি পাওয়ার হয়ে যায়, আর যেহেতু এখানে ln আছে তাহলে lnটাকে তোলার পদ্ধতি হচ্ছে হলো এটা টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এইটা হয়ে যাবে। এই হয়েছে। আমাকে তো এইটা দিয়ে করতে হবে, তাহলে এইটা সমান সমান তাহলে এইটা বাই এইটা করি, a0 সমান সমান কি ই টু দি পাওয়ার মাইনাস কেটি, বা বিক্রিয়কের গাঢ়ত্ব সমান সমান a0 ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাই তো, তার মানে বিক্রিয়কের অবশিষ্ট গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস কেটি গুণ করা হচ্ছে। তা আমি যদি এখানে প্লট করতাম, লেখচিত্র প্লট করতাম, যে বিক্রিয়ক প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব ভার্সেস সময়, এই লেখচিত্রটা যদি প্লট করতাম, তাই তো এইটা ভার্সেস যে সময়, দেখো এইটা যদি প্লট করতাম, তাই এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ডিকে। এক্সপোনেনশিয়াল ডিকেটা কীরকম? স্ট্রেট লাইন ডিকে না, কিন্তু দেখো ই টু দি পাওয়ার মাইনাস আছে তাই ডিকে হবে, কমে যাবে, ঠিক আছে। যদি প্লাস থাকতো তাহলে এক্সপোনেনশিয়াল আপরাইজ হতো এটা, হ্যাঁ। তাহলে এক্সপোনেনশিয়াল ডিকেটা কেমন? এইরকম, ঠিক আছে। খুব ভয়ানক ডিকে এটা, খুব ভয়ানক ডিকে। প্রথম দিকে এই এক্সপোনেনশিয়াল ডিকের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথম দিকে ডিকেটা খুব ফাস্ট হয়, খুব ফাস্ট, ঠিক আছে। তারপরে দেখো আস্তে আস্তে ডিকেটা খুব স্লো হতে থাকে, খুব স্লো হয়, ঠিক আছে। এটা এক্সপোনেনশিয়াল ডিকে বলা হয়। আর a0 কোনটা? এই যে এইখান থেকে এইটুকের ভ্যালুটা হচ্ছে হলো a0, মানে তুমি এইখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যে ভ্যালুটা পাচ্ছ সেটা a0, ঠিক আছে। এটাকে এক্সপোনেনশিয়াল ডিকে বলা হয়। কে এর মান কিন্তু সহজে এখান থেকে বের করা যায় না, বার করার অন্যরকম পদ্ধতি আছে, সেটা আমরা দেখব। এই এক্সপোনেনশিয়াল ডিকে আমি যেটা বলছিলাম, এটা খুব ভয়ানক ডিকে, কিন্তু দেখো এই অল্প সময়ের মধ্যে হিউজ ডিক্রিজ করে। আর স্ট্রেট লাইন ডিকে হলে কিন্তু এরকম স্ট্রেট লাইন হতো, তখন কিন্তু হাফ হতে অনেক বেশি সময় লাগতো, হ্যাঁ। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল, তার মানে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল বলতে আমরা কি বুঝবো? যে সময়ে বিক্রিয়কের বর্তমান গাঢ়ত্ব আর কি, হ্যাঁ, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যায়, সেটাই হচ্ছে অর্ধজীবনকাল। তাহলে এবার প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে অর্ধজীবনকাল যদি অর্ধজীবনকাল, তাই তো, অর্ধজীবনকাল এটা যদি তুমি টি হাফ দিয়ে লেখো, তাহলে সেই সময় কি হবে? যে বর্তমান এ কতখানি আছে সেইটা হচ্ছে হলো প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ফর্মুলাটা আমার কি ছিল? কে সমান সমান 2.303, এটা দিয়ে করি, হ্যাঁ, বাই টি হাফ, এখন তো টি হাফ হয়ে গেল, তারপরে লগ a0 বাই এ ছিল, এবার a0 তো a0ই লিখলাম, আর a0 বাই এ ছিল, এ মানে কি a0 বাই 2, এই a0 বাই 2, তো দেখো a0 কাটা গেল, মানে লগ 2, তাহলে টি হাফ সমান সমান 2.303 ভার্সেস কে গুণন লগ 2। এবার 2.303 কে যদি লগ 2 দিয়ে গুণ করো তাহলে ওই 0.693 এরকম কিছু একটা আসবে, তাই তো। একটু খেয়াল করে দেখো, এখানে খেয়াল করার বিষয়টা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল ছিল, সমানুপাতিক সম্পর্ক ছিল। প্রারম্ভিক গাঢ়ত্ব বেশি হলে অর্ধজীবনকালও বেশি হবে। কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দেখো অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। খুব সুন্দরভাবে মাথা ঢোকাতে হবে এটা। যেরকম বলতে পারি যে দুটো বিক্রিয়া এ আর বি, এর অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল, আর বি এর অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে এটা কোন ক্রমের হবে, বিটা কোন ক্রমের হবে? তো সেটা শুনে তোমাদের বুঝতে হবে যে যার ক্ষেত্রে, যে বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয় না, সেই বিক্রিয়াটা হচ্ছে প্রথম ক্রমের। আর যে বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকাল প্রারম্ভিক গাঢ়ত্বের উপর সরাসরি নির্ভরশীল হয়, সেটা হচ্ছে হলো শূন্যক্রমের বিক্রিয়া। এভাবে আইডেন্টিফাই করতে হবে।
তো এবার যদি আমি অর্ধজীবনকাল ভার্সেস প্রারম্ভিক গারত্ব প্লট করি, দেখো প্রারম্ভিক গারত্বের উপর তো নির্ভর করেই না, তাহলে প্লটটা সরল রেখা হবে, সমান্তরাল সরল রেখা হবে। মানে টি হাফ ভার্সেস প্রারম্ভিক গারত্ব নির্ভর তো করেই না, তাহলে টি হাফ লিখলাম, আর এদিকে মনে করো প্রারম্ভিক গারত্ব। প্রারম্ভিক গারত্ব যদি প্লট করি তাহলে প্রারম্ভিক গারত্বের উপর তো টি হাফ নির্ভর করেই না, মানে প্রারম্ভিক গারত্ব তুমি যাই নাও না কেন, 100 মোল বা 100 পরিমাণে নাও বা 200 পরিমাণে নাও বা 300 পরিমাণে নাও, টি হাফ ওইটাই থাকবে, মানে 5 মিনিট যদি হয় কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে 5 মিনিটই থাকবে, কিন্তু শূন্যক্রমের ক্ষেত্রে কিন্তু তা হবে না। বেশি পরিমাণ প্রারম্ভিক গারত্বের জিনিস নিয়ে শুরু করলে শূন্যক্রম অর্ধজীবনকালও কিন্তু বেশিই হবে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে কিন্তু ফিক্স। তাহলে কীরকম হবে সরল রেখা? এরকম সরল রেখা হবে, এইটার সমান্তরাল সরল রেখা হবে। তো এবারে দেখো কিছুক্ষণ আগে আমরা বিক্রিয়কের গারত্ব ভার্সেস সময় প্লট করলাম না, দেখো ওখানেও আমরা বুঝতে পারবো এটা। কিছুক্ষণ আগে আমরা বিক্রিয়কের গারত্ব, এই যে এ ভার্সেস টি প্লট করলাম না, এ ভার্সেস টি প্লট যে করলাম, এক্সপোনেনশিয়াল ডিকে হয়েছে বললাম, তাই তো? এখান থেকে শুরু হবে, এখানে কিন্তু মিট করবে না, এখানে টাচ করবে না, ঠিক আছে? সমান্তরাল হয়ে চলে যাবে, এটার সাথে কিন্তু টাচ করবে না। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে বৈশিষ্ট্য। কেন টাচ করবে না? আর বলি কেন টাচ করবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ও না, এটা আমরা দেখবো, সম্পূর্ণ শেষ হয় না। টাচ করলে মানে শেষ হয়ে গেল, কিন্তু হয় না, এটা দেখবো আমরা। তো দেখো এটা হচ্ছে হলো এর প্রারম্ভিক গারত্ব, তাই তো? এবার এর প্রারম্ভিক গারত্ব মানে ধরো এখান থেকে এই পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে প্রারম্ভিক গারত্ব, তার অর্ধেক হইতে, এই যে অর্ধেক এতটুক হতে কত সময় লাগবে, টাইমটা কী করে বার করবো? এই যে স্ট্রেট লাইন, এই যে সময়টা, এইটা হচ্ছে টি হাফ। এটা হচ্ছে প্রথম টি হাফ, প্রথম অর্ধজীবনকাল। এবার দেখো আমি যদি এইখান থেকে শুরু করতাম, বিক্রিয়াটা যদি এইখান থেকে শুরু করতাম, মানে এটা আচ্ছা দেখাচ্ছি, আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? কয়টা টি হাফ আসবে সেরকম দেখাচ্ছি। এবার আমরা দেখব এন সংখ্যক অর্ধায়ুর পর কতটুকু বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। এন সংখ্যক অর্ধায়ু বলতে দেখো আমি দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো ধরে নিই প্রারম্ভিক গারত্ব হচ্ছে A0, তাহলে প্রথম অর্ধায়ুতে, প্রথম অর্ধায়ু মানে প্রথম যখন হাফ লাইফটা হবে, প্রথম হাফ লাইফে মানে প্রথম যতটুকু সময়ে বিক্রিয়কের বর্তমান গারত্ব প্রারম্ভিক গারত্বের অর্ধেক হয়ে যাবে, তাহলে সেটাকে আমরা ফার্স্ট হাফ লাইফ বলবো। তাহলে ফার্স্ট হাফ লাইফ, ঠিক আছে? মানে কি প্রথম অর্ধায়ুতে, ঠিক আছে? এটা তুমি বাংলায় লিখতে পারো, প্রথম অর্ধায়ুতে। আচ্ছা আমি লিখে দিই, প্রথম অর্ধায়ু, প্রথম অর্ধায়ু, তাই তো? প্রথম অর্ধায়ুতে কি এটা কি হয়ে যাচ্ছে, A0 এর অর্ধেক হয়ে যাচ্ছে। আচ্ছা এবার সেকেন্ড অর্ধায়ু মানে কি, তাই তো? প্রথম হাফ লাইফ হলো, এবার দেখো সেকেন্ড অর্ধায়ু, এবার দ্বিতীয়বার, ঠিক আছে? এই অর্ধায়ু দ্বিতীয়বার, তাহলে সেকেন্ড হাফ লাইফ। তাহলে প্রথম অর্ধায়ু, এবার দেখো সেকেন্ড অর্ধায়ু, দ্বিতীয় অর্ধায়ুতে, দ্বিতীয় অর্ধায়ু, তাই তো? দ্বিতীয় অর্ধায়ু, তাহলে সেখানে এর গারত্ব কি হবে? এই দুটোকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। প্রথম অর্ধায়ুতে এর গারত্ব যা হবে, দ্বিতীয়তে তো সেটা হবে না। ধরো A ড্যাশ লিখলাম, সেটা ওই A0, দেখো একটু খেয়াল করো, দ্বিতীয় অর্ধায়ু বলতে তখন কিন্তু এখান থেকে শুরু হবে, এখানে যা আছে, এখানে কত আছে, এত আছে, তারও হাফ হয়ে যাবে। দ্বিতীয় অর্ধায়ু বলতে এটা,
তারও হাফ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আসলো আলটিমেটলি দ্বিতীয় অর্ধায়ুতে A0 গুণন হাফের স্কোয়ার আসলো, দ্বিতীয় অর্ধায়ুতে হাফের স্কোয়ার আসলো। তাহলে তৃতীয় অর্ধায়ুতে কি হবে? তৃতীয় অর্ধায়ুতে কি হবে? কতটুকু এ অবশিষ্ট থাকবে? ধরো এ ডাবল ড্যাশ লিখলাম। তাহলে দ্বিতীয়তে হাফের স্কোয়ার হচ্ছে, তৃতীয়তে কি হবে? তাহলে হাফের কিউব হয়ে যাবে। দেখো প্রথমে হাফ টু দি পাওয়ার 1, দ্বিতীয় অর্ধায়ু যখন হলো তখন হাফের স্কোয়ার, তৃতীয় অর্ধায়ুতে তাহলে হাফের কিউব হয়ে যাবে। তখন আমরা এরকম যদি n সংখ্যক অর্ধায়ু থাকে তাহলে n অর্ধায়ু পরে কতটুকু এ অবশিষ্ট থাকবে? এটাকে কি লিখবো? ধরো n কি লিখবো এটাকে? ধরো এ ট্রিপল ড্যাশ লিখলাম। যাও, ট্রিপল ড্যাশ বললে তো ভুল হবে না, মানে ঠিক বোঝা যাবে না আর কি। এটা কি বলবো? কি বলবো এটাকে? TN লিখলাম, TN/2, TN/2, বা এখানে কিছু লেখার দরকার নেই মনে করো। ঠিক আছে, মনে করো A1 লিখলাম, এখানে সিম্বলটাকে চেঞ্জ করে দিলাম আর কি। হ্যাঁ, n সংখ্যক অর্ধায়ু পড়ে, তাহলে কি হবে? এই প্রারম্ভিক গাঢ়ত্ব গুণন হাফ টু দি পাওয়ার n হয়ে যাবে। মানে n সংখ্যক অর্ধায়ু পরে কতটুকু এ অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে এর প্রারম্ভিক গাঢ়ত্ব গুণন হাফ টু দি পাওয়ার n। এইটা হচ্ছে ফর্মুলা, n সংখ্যক অর্ধায়ু পরে কতটুকু এ অবশিষ্ট থাকবে সেইটার। দেখো এই ফর্মুলাটা আমরা কি করে ব্যবহার করব বা এটা আমরা বুঝবো কি করে, এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো একটা জিনিস, ধরো এ নিয়েছি, একটা বিক্রিয়া করছি, সেই বিক্রিয়ার যে বিক্রিয়কটা, সেই বিক্রিয়কের প্রারম্ভিক ওজন মনে করো 64 গ্রাম, তাই তো? এবং এই বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে 5 মিনিট, টি হাফটা হচ্ছে 5 মিনিট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে হলো 5 মিনিট পর এইটার অর্ধেক হয়ে যাবে, তাহলে 32 গ্রাম অবশিষ্ট, 32 গ্রাম অবশিষ্ট থাকবে কিন্তু। হ্যাঁ, আবার 5 মিনিট পর এইটারও অর্ধেক হয়ে যাবে, তার মানে 16 গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে এইটার অর্ধেক হচ্ছে কিন্তু, এইটার কিন্তু অর্ধেক না। হ্যাঁ, এইটার অর্ধেক এটা, এইটার অর্ধেক এটা, তাহলে এইটার উপর ডিপেন্ডেন্ট, এইটার হাফ হয়ে যাচ্ছে। আরও 5 মিনিট পর তাহলে এইটার অর্ধেক হবে 8, আরও 5 মিনিট পর এইটার অর্ধেক হবে 4। তাহলে কয়টা হাফ লাইফ হলো? দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা হাফ লাইফ হলো, তাই তো? তাহলে 4টা হাফ লাইফ পর 4 গ্রাম অবশিষ্ট থাকবে। তাহলে 4টা হাফ লাইফ পর কতখানি অবশিষ্ট থাকবে? 4 গ্রাম। আচ্ছা, এখানে 4টা হাফ লাইফে মোট সময় কত লাগলো? তাহলে 20 মিনিট। তাহলে যদি তোমাকে এরকম করে জানতে চায় যে কোনো একটি বিক্রিয়ক 64 গ্রাম নিয়ে একটি বিক্রিয়া শুরু করা হলো, যার অর্ধ জীবনকাল হচ্ছে 5 মিনিট, তাহলে 20 মিনিট পর কতটুকু এ অবশিষ্ট থাকবে? তাহলে 5 মিনিট অর্ধ জীবনকাল, তাহলে 5, 20, 10, 15, 20, 4 গ্রাম অবশিষ্ট থাকবে। তখন বিক্রিয়ার হার ধ্রুবক কি হবে? খুব সহজ, তাহলে হার ধ্রুবকের ফর্মুলা বসাই, 2.303 বাই টাইম হচ্ছে 20 মিনিট। তাহলে হার ধ্রুবকের একক কিন্তু মিনিটে আসবে। হ্যাঁ, তারপরে কি ছিল? লগ A0 বাই এ। দেখো এ কত আছে এখানে? 4 গ্রাম, আর A0 কতখানি ছিল? 64 গ্রাম। তাহলে খুব সহজেই আমরা এই দেখো কে এর ভ্যালুটা এই বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে পারি। ঠিক আছে, মানে কোনো একটা বিক্রিয়া প্রারম্ভিক 64 গ্রাম নিয়ে শুরু করা হলো, যার অর্ধ জীবনকাল হচ্ছে 5 মিনিট, তাহলে 20 মিনিট পর বিক্রিয়ার হার ধ্রুবক কী হবে? ঠিক আছে, 2.303, সময় হচ্ছে 20 মিনিট। এবার 20 মিনিটে কয়টা অর্ধ জীবনকাল হচ্ছে? দেখো, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা অর্ধ জীবনকাল আমি এইভাবে করে বের করতে পারি। আবার আমি ওই ফর্মুলা দিয়েও করতে পারতাম যে
ওয়ান যেটা করছিলাম আমি, হ্যাঁ সেটা সমান সমান কী ছিল, A0 গুণন হাফ টু দি পাওয়ার n ছিল, মানে n সংখ্যক অর্ধায়ের উপরে কতখানি a অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে A0 গুণন হাফ টু দি পাওয়ার n। A0 এর ভ্যালু কত, 64 গুণন হাফ টু দি পাওয়ার n এর ভ্যালু কত, তাহলে 20 মিনিট, দেখো অর্ধ জীবনকাল হচ্ছে 5 মিনিট, তাহলে 20 মিনিট হচ্ছে হলো 5, 10, 15, 20, 4টা অর্ধ জীবনকাল টু দি পাওয়ার 4, তাহলে গুণন, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 আর 64, তাহলে 4, তাই তো, তাহলে 4 গ্রাম এ অবশিষ্ট থাকবে। এই দেখো এখানে 4 গ্রাম বসানো হয়েছে, তাহলে এখান থেকে আমরা সেই বিক্রিয়ার হার ধ্রুবকও বের করতে পারবো। বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের ফাই ভগ্নাংশ সম্পন্ন হতে সময়, তাহলে বিক্রিয়কের প্রারম্ভিক গারত্বের ফাই ভগ্নাংশ, তাই তো, মানে ভগ্নাংশ কত ভগ্নাংশ, ফাই ভগ্নাংশ বলতে হাফ, 1/3, 1/4 হতে কত সময় লাগবে এটাই বের করতে হবে আমাকে। প্রারম্ভিক গারত্বের 1/4 হতে বিক্রিয়াটা, প্রারম্ভিক গারত্বের মানে প্রারম্ভিক গারত্বের 1/4 বিক্রিয়া হতে, প্রারম্ভিক গারত্ব ধরো 64, তার 1/4 বিক্রিয়া হতে, তাহলে 64-র 1/4 মানে 16 পরিমাণ বিক্রিয়া হতে কতটুকু সময় লাগবে। 16 কিন্তু অবশিষ্ট থাকবে এটার কথা বলিনি, 16 পরিমাণ বিক্রিয়া হয়েছে কতটুকু সময় লাগবে, এটা হচ্ছে ফাই ভগ্নাংশ। মানে ধরো 64-এর 30% বিক্রিয়া হতে কত সময় লাগবে, তার মানে কিন্তু 30% বিক্রিয়া হতে কত সময় লাগবে এইটা, হ্যাঁ। তাহলে ফাই ভগ্নাংশ মানে 5% ওরকমও ভাবতে পারো, একই ব্যাপার। প্রথমে ভগ্নাংশটা দেখি, তারপরে পার্সেন্টেজটা দেখবো, হ্যাঁ। তোমাদের বই হয়তো এটাকে এন দিয়ে বলছে, আমি আর এন এর ব্যাপারে যাচ্ছি না, কারণ এন বললে একবার অর্ধায়ুর ক্ষেত্রে আমি এন বলছি, আবার যদি এখানে এন বলি তোমাদের মানে কনফিউশন হবে। তার মানে ফাই ভগ্নাংশ বিক্রিয়া হয়েছে, তাহলে কতটুকু হয়েছে সেটা হচ্ছে ফাই ভগ্নাংশ, এই ফাই, তাই তো, ফাইটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, এত পরিমাণ বিক্রিয়া হয়েছে কার, প্রারম্ভিক গারত্বের, তাই তো, এত পরিমাণ বিক্রিয়া হয়েছে, তার মানে কতটুকু এ পড়ে আছে। দেখো আরেকবার বলি, ফাই ভগ্নাংশ মানে কি, ধরো আমাকে বললো 1/3 বিক্রিয়া হয়েছে, তাহলে কি A0 এর 1/3 এতখানি বিক্রিয়া হয়েছে, তাহলে কতটুকু এ পড়ে আছে এখন, মানে কতটুকু এ অবশিষ্ট আছে, তাহলে এ অবশিষ্ট আছে প্রারম্ভিক গারত্ব মাইনাস কতটুকু বিক্রিয়া হলো, এই যে এতটুকু বিক্রিয়া হয়েছে, এইটা আগে ছিল এটা, তার থেকে কতটুকু বিক্রিয়া সম্পন্ন হয়েছে, কতটুকু বিক্রিয়া হয়েছে, মানে মনে মনে ভাবো এটা হচ্ছে 64, এটা হচ্ছে 16 পরিমাণ বিক্রিয়া হয়েছে, সম্পূর্ণটা 16, তাহলে কতটুকু অবশিষ্ট হবে, 64 - 16। এই 16টা কীভাবে বার করেছি আমি, 16 মানে এখানে 1/3 তো হবে না, মানে 1/4 করলে তখন 16 হয়, ঠিক আছে। ধরো একটা এক্সাম্পল, কতটুকু বিক্রিয়া হলো, মনে করো A0 এর 1/4 পরিমাণ বিক্রিয়া হলো, বা তুমি এভাবে ভাবতে 1/4 পরিমাণ বিক্রিয়া হলো, তাহলে কতটুকু এ অবশিষ্ট আছে, তাহলে A0 মাইনাস এটা প্রারম্ভিক ছিল, আর কতটুকু বিক্রিয়া হয়ে গেছে, এই যে এতটুকু বিক্রিয়া হয়েছে, A0 এর 1/4 বিক্রিয়া হয়েছে, তাই তো, প্রারম্ভিক গারত্বের 1/4 অংশ বিক্রিয়া হয়েছে, মানে প্রারম্ভিক গারত্বের 25% বিক্রিয়া হয়েছে, পার্সেন্টেজ করে তো তাই হয়, 25% বিক্রিয়া হয়েছে, তাই তো। তাহলে কতটুকু পড়ে আছে এখন, মানে কতটুকু এ অবশিষ্ট আছে, তাহলে প্রারম্ভিক গারত্ব A0 এর 1/4। তো আমি এবার সেটাকে সংখ্যায় না বলে একটা সিম্বল দিয়ে বললাম, যে মনে করো ফাই ভগ্নাংশ বিক্রিয়া হয়েছে প্রারম্ভিক গারত্বে, তাহলে কতটুকু এ পড়ে আছে, সেটা হচ্ছে A0 মাইনাস A0 এর ফাই ভগ্নাংশ, তাহলে তখন কি হবে, তোমার K = 2.303 বাই টাইম T লগ অফ, দেখো A0 বাই A0, এটা যদি মাইনাস করো তাহলে কি আসবে, A0 মাইনাস এটা করলে তাহলে A0 কমন যাবে, তাই তো, দেখো এই দুটোর মধ্যে A0 কমন যাবে, 1 - 5, 1 - 5, এই দেখো কাটা চলে গেল। তাহলে দেখো
সেই সময়টা আমি যদি সময় দিয়ে লিখি, টাইমটাকে এই পাশে করবো, তাহলে সেই প্রয়োজনীয় সময়টাও কিন্তু খেয়াল করে দেখো, সেই প্রয়োজনীয় সময়টাও কিন্তু প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। প্রারম্ভিক গাঢ়ত্বের কোনো ব্যাপারই নেই এখানে। তার মানে 1/4 বিক্রিয়া হতে, তাহলে এখানে 5 জায়গায় আমি 1/4 লিখবো। ধরো আমাকে 1/4 বিক্রিয়া হতে কত সময় লাগবে, তাহলে 5 = 1/4। এবার দেখো এই ফর্মুলাটাকে আমি পার্সেন্টেজ বা শতকরা হিসেবেও বলতে পারি। ধরো আমাকে বললো 25% বিক্রিয়া হতে কত সময় লাগবে, তাহলে 5 = 25%। বললো 75% বিক্রিয়া হতে কত সময় লাগবে, 75%, তাহলে 5 = হয়ে যাবে তোমার 75%। আর মজাটা হচ্ছে পার্সেন্টেজ মানেই তো হচ্ছে 100 দিয়ে ভাগ, তার মানে 5 = 75/100। দেখো এটা ভগ্নাংশটাই আসছে, এটা এখানে বসাবে, অঙ্ক হয়ে যাবে। এই যে গাণিতিক সমস্যা যদি থাকে, এরকম থাকবে, একটা গাণিতিক সমস্যা আছে, হয়ে যাবে এরকম। ধরো আমাকে বললো 20% বিক্রিয়া হয়েছে, মানে কি 20% বিক্রিয়া হয়েছে মানে 20% অবশিষ্ট আছে, এটা কিন্তু বলেনি। মানে প্রারম্ভিক গাঢ়ত্বের 20% বিক্রিয়া হয়েছে, তাহলে কতটুকু অবশিষ্ট আছে সেটা আমি এখান থেকে এভাবে করলাম। আর ডাইরেক্ট ফর্মুলা বসালে তো এটাই ফর্মুলা হবে, কতটুকু অবশিষ্ট আছে। তাহলে তখন কি করব, 100 - 100 এর 20% করব। দেখো এরকমই করছি আমি, A0 - A0 এর 5। যখন এটা পার্সেন্টেজ শতকরা হবে তখন এটা বলবো 5%। এখানে দেখো তাই করছি আমি। তার মানে আমার বলার মানে এখানে আলোচনার বিষয়টা হচ্ছে যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের 5 ভগ্নাংশ সম্পন্ন হতে প্রয়োজনীয় সময়, সেটাও প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, এটি দেখাও। তখন আমরা শুধু এভাবে দেখাবো, এটা লিখবো 5 ভগ্নাংশ, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে, ফর্মুলা বসাবো, শেষ। তো আমরা দেখবো এবার প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ শেষ হয় না, মানে 100% বিক্রিয়া হয় না প্রথম ক্রমের ক্ষেত্রে, কখনোই হয় না। কেন হয় না দেখি একটু। তাহলে আমাদের যদি সম্পূর্ণ হয় বলতে শেষ হয়ে যায় প্রথম ক্রম বিক্রিয়াটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো এই অবশিষ্ট থাকবে না। সম্পূর্ণ শেষ হয়ে গেলে তো এটি কি ছিল, কতটুকু বিক্রিয়ক অবশিষ্ট আছে, সেই অবশিষ্ট থাকবে না কোনোটাই। তাহলে সেক্ষেত্রে তোমার, তাহলে আমাদের ফর্মুলাতে টাইম সমান কী হবে, 2.303/k log of A0/A, এই ছিল আমার ফর্মুলাটা। এবার এখানে বসাও, A0 ভ্যালুটা হচ্ছে 0, তাহলে 2.303/k log of কোনো কিছু বাই 0, তাই তো। কোনো কিছু বাই 0 মানে কি ইনফিনিটি বা অসীম হয়ে গেল। এটাকে অসীম দ্বিগুণ করলে তাহলে অসীমই আসবে। অর্থাৎ যদি প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ শেষ হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় হচ্ছে অসীম, ইনফিনিটি। অর্থাৎ যেটা, এটা তো অসীম সময় ধরে তো আমি বিক্রিয়াটা করতে পারবো না, মানে অসীম সময় পরে বিক্রিয়াটা সম্পূর্ণ শেষ হবে। তার মানে সোজা কথায় বাস্তব সময়ে বিক্রিয়াটা সম্পূর্ণ শেষ হয় না, তাই তো। অর্থাৎ সুতরাং প্রথম ক্রম বিক্রিয়া কখনোই শেষ হয় না, ঠিক আছে। বা শেষ হলেও সেই সময়টা লাগবে অসীম সময়। এর জন্য দেখবে তুমি যখন ওই গ্রাফটা করেছিলাম আমি, তখন এক্সপোনেনশিয়াল ডিকের গ্রাফটা, সে দেখো ওটা কিন্তু প্যারালালি যাচ্ছিলো, আমি বলছিলাম মিট করবে না, ঠিক আছে, সমান্তরালভাবে যাচ্ছিল। ওই ওখানে বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস সময়ের যে গ্রাফটা করেছিলাম। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক তো তোমাদের দেখিয়েছি ওই ফর্মুলা থেকে করে, আর এখানে নতুন করে ফর্মুলাটা দেখাচ্ছি না, তোমরা অবশ্যই ফর্মুলা থেকে করবে। তো সেকেন্ডে থাকলে সেকেন্ড ইনভার্স হবে, টাইমটাকে যদি সেকেন্ডে করি সেকেন্ড ইনভার্স, মিনিটে করলে মিনিট ইনভার্স, আওয়ারে করলে আওয়ার ইনভার্স, মান্থ ইনভার্সও হতে পারে 1 মাস ধরে বিক্রিয়া হলে, বছর ইনভার্স, ইয়ার ইনভার্সও হতে পারে অনেক সময় বেশি সময় ধরে বিক্রিয়া হলে, ঠিক আছে। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মানে কে, তার ভৌতিক তাৎপর্যটা কি, দেখো খুব সহজ। তো
প্রথম ক্রম বিক্রিয়াটা যদি আমরা তো এর আগে ডিফারেন্সিয়াল ফর্মে করেছি, মানে খুব অল্প পরিবর্তনের ক্ষেত্রে করেছি। যদি আমি বড় পরিবর্তন লিখতাম তাহলে কি ডির জায়গায় ডেল্টা লিখতাম, তাহলে ডেল্টা এ বাই ডেল্টা টি কে গুণন এ টু দি পাওয়ার 1, এই তো তখন হার সমীকরণটা এরকম হতো, তাই তো। এই ডেল্টা কেন লিখলাম বোঝানোর সুবিধার্থে। তাহলে কে হবে কি, কে সমান সমান কী হবে, এই ডেল্টা এ এই যে বজ্রগুণন করে দাও, তাহলে ডেল্টা এ মাইনাস মাইনাস চিহ্নটা থাকবে, ডেল্টা এ বাই নিচে এ চলে আসবে, আর নিচে ডেল্টা টি তো আছেই, 1 বাই ডেল্টা টি। এবার এইটার অর্থটা কি দেখো, ডেল্টা এ মানেটা কি, ডেল্টা এ মানে কতটুক বিক্রিয়া হলো, ডেল্টা এ মানে কি এর গাঢ়ত্বের পরিবর্তন। ধরো এর গাঢ়ত্ব প্রথমে ছিল 64, এখন হলো মানে এখন অবশিষ্ট আছে হলো 16, ছিল আগে 64, এখন অবশিষ্ট আছে 16। তাহলে কতটুক চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ, এই চেঞ্জটাই হচ্ছে ডেল্টা এ। কারণ ডেল্টা এ সমান সমান এই দুইটা ডিফারেন্স 16 মাইনাস 64, তাই তো। এটা হচ্ছে ফাইনাল 16, আগে ছিল 64, 16 পরিমাণ পড়ে আছে, আগে ছিল 64, তাহলে মাইনাস, তাহলে কত হবে তোমার এখানে 48 হবে, 48 মাইনাস 48 হবে, মাইনাস দেখো এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মানে 48 পরিমাণ চেঞ্জ হয়েছে, ছিল 64 এখন হয়েছে 16, তাহলে 48 পরিমাণ চেঞ্জ হয়েছে, গাঢ়ত্বের কতখানি পরিবর্তন হয়েছে 48, তাহলে এটা হচ্ছে 48 পরিমাণ পরিবর্তন হয়েছে, 48 পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পেয়েছে, তাহলে 48 পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পেয়েছে ভাগ তোমার, এটাকে তুমি বিক্রিয়কের গাঢ়ত্ব ভাবতে পারো, তার মানে বিক্রিয়কের বর্তমান গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়কের বর্তমান গাঢ়ত্ব আর হচ্ছে 48 পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পেয়েছে, তাই তো। তাহলে এটা কি বোঝাচ্ছে, তাহলে গাঢ়ত্ব হ্রাস বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়কের যত ভগ্নাংশ, এই যে বিক্রিয়কের এটা ভগ্নাংশ সংখ্যা হবে, বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় সেই সংখ্যাটা হবে গুণন 1 সময়। আচ্ছা, এখানে ভগ্নাংশ বলতে এখানে তুমি যদি আমি এখানে এরকম একটা বড় এক্সাম্পল দিলাম, তো তোমার 48 বাই কী বলবো এ, এখানে 1.1 এক পূর্ণ সামথিং আসবে, কিন্তু এক পূর্ণ সামথিংও তো একটা ভগ্নাংশ করা যায়, তাই তো। এক পূর্ণ ধরো 2/1 আসলো, তাহলে সেটাও তো একটা ভগ্নাংশ, 2 3/2 ভগ্নাংশ, এরকম করে বলতে পারো। তার মানে কি যতটুক পরিবর্তন হলো বিক্রিয়কের গাঢ়ত্বের সাপেক্ষে, তাহলে কি বিক্রিয়কের গাঢ়ত্বের সাপেক্ষে এটা একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, তাহলে বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় গুণন 1/টাইম সময়, তাই তো। তার মানে আমি কি বলতে পারি যে একক সময়ে, সময়টা যদি এক হয় তাহলে একক সময়ে বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, বিক্রিয়কের যত ভগ্নাংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় সেটাই হচ্ছে কে। দেখো এটা একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। ধরো কে এর ভ্যালু দেওয়া রয়েছে 1/100 সেকেন্ড ইনভার্স, তাই তো। কে সমান সমান 1/100 সেকেন্ড ইনভার্স, হ্যাঁ 1/100 মানে হচ্ছে 0.01 সেকেন্ড ইনভার্স। তার মানেটা কি, মানেটা হচ্ছে যে 1 সেকেন্ডে ওই বিক্রিয়কের 1/100 পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাই তো। তাহলে 1 সেকেন্ডে ওই বিক্রিয়কের 1/100, তাহলে ওই বিক্রিয়কের পরিমাণ যা তার 1/100 অংশ, তাহলে 100 ভাগের 1 অংশ, তাই তো। ওই বিক্রিয়কের পরিমাণ যদি তোমার মনে করো, তাহলে 1/100 অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাই তো। এটার অর্থ তাই। এটা যদি মনে করো বিক্রিয়কের পরিমাণটা ছিল 5 গ্রাম, তাহলে 5-এর 1/100 এত পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাই তো। বা আমি এটাকে এভাবে লিখতে পারতাম 5 গুণন 0.01, এত অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। আর ঠিক আছে, যদি আমি ধরি যে ধরো 5-এরই ধরো 0.01 করলে কি হয় 0.05, তাহলে যদি বিক্রিয়কের পরিমাণটা 5 গ্রাম থাকতো তাহলে তার এত অংশ 0.01 অংশ,
তার মানে 1/100 এত অংশ। তাহলে 5-এর 0.01 অংশ মানে কি 0.05, তার মানে 5-এর 0.05 অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাই তো? তাহলে 5 ছিল, তার 0.05 অংশ, তাই তো? তার মানে 5 ছিল, তার 0.05 অংশ, তাহলে 0.05, তার মানে হচ্ছে 4.95, তার মানে 5 ছিল, এখন 4.95 আছে। তাই তো? দেখো 5 ছিল, এখন 4.95 পড়ে আছে, তাহলে কতটুকু বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত? 0.05 পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। এত পরিমাণ চেঞ্জটা হচ্ছে, 5 ছিল, এখন বর্তমানে 4.95 আছে, তাহলে কতটুকু হয়েছে? 0.05 পরিমাণ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে। এবার এটা কত ভগ্নাংশ হলো এটাই দেখো, এই যে এইখানে 0.01 কী করে পড়েছি, এটা যতটুকু চেঞ্জ হয়েছে 0.05/5, এটা মানেই তো 0.01 আসে। এবার এটাকে যদি আমি পার্সেন্টেজে করি তখন কি করব? 100 দিয়ে গুণ করে দেবো, মানে 5-এর 0.01, তাই তো, সমান কত পার্সেন্ট? তাহলে 5-এর 0.01 মানে কি 5-এর 0.05, যদি 5 বিক্রিয়কটা যদি 5 দিয়ে শুরু হতো, তাহলে পার্সেন্টেজ করলে কি করতাম? 0.05/5 গুণন 100 করতাম, তাহলে 5/5 মানে 1%, তার মানে 1% বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতো, মানে 5-এর 1% বিক্রিয়া হয়েছে। তাহলে 1% যদি বিক্রিয়া হয়, 5-এর 1% যদি বিক্রিয়া হয়, তাহলে 5-এর 1% মানে কি 1/100, তাহলে এখন কতটুকু পড়ে আছে? 5/100, তার মানে হচ্ছে 4.95, এই দেখো এতটুকু এখন পড়ে আছে। তাহলে কতটুকু বিক্রিয়া হয়েছে? এতটুকু বিক্রিয়া হয়েছে। এর অনেক কিছু আমি আলোচনা করলাম। কে এর মান নির্ণয়। দেখো আমরা সমাকলিত হার সমীকরণ থেকে কে এর মান বের করতে পারি। আমাদের সমাকলিত হার সমীকরণটা কি ছিল? কে সমান 2.303/t log of a0/a, এই তো ছিল। তাহলে এবার আমরা কি করব? বজ্রগুণন করে দিই। বজ্রগুণন করলে আমাদের সুবিধা হবে। লগ a0, বাই আছে না, বাই থাকলে মাইনাস হয়, লগ a সমান কী হবে? বজ্রগুণন করলাম kt/2.303, এই 2.303টা নিচে চলে আসবে। তাহলে লগ a সমান বা লগ a সমান, তাহলে এইটা মাইনাস এইটা হয়ে যাবে, লগ a0 মাইনাস kt/2.303। এটা খাতাতে তোমার দুইটা স্টেপে করবে, একটা এই পাশে নিয়ে যাবে, এবার এটাকে এই পাশে নিয়ে আসবে, তারপরে করবে। আমি এটা একটা স্টেপে দেখাচ্ছি। তো দেখো আমি যদি এইটা ভার্সেস টাইম প্লট করি, এটাকে ওয়াই অ্যাক্সিসে নিই আর এটাকে যদি এক্স অ্যাক্সিসে নিই, তাহলে আমার সমীকরণটা কি হচ্ছে? y = mx আর c। m এর ভ্যালুটা দেখো নেগেটিভ আছে, তাহলে নতি হবে নেগেটিভ। তাহলে আমি তখন গ্রাফটা কেমন গ্রাফ পাবো? দেখাও, এখানে গ্রাফটা প্লট করছি। y বরাবর কি নিব? লগ এটাকে নিব y বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর টাইমটাকে নিব, টাইম টি। তাহলে আমার একটা ওয়াই অ্যাক্সিসের ছেদিতাংশ থাকবে এবং নিচের দিকে প্লটটা হবে, গ্রাফটা নিচের দিকে আসবে। এই যে সি মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ছেদিতাংশ। তাহলে এইটা হচ্ছে হলো লগ a0, এই যে এইটুক ভ্যালুটা হচ্ছে লগ a0। আর নতিগত, এই দেখো নতির ভ্যালু এখানে দেওয়া রয়েছে, নতি সমান -k/2.303, -k/2.303। দেখো এখান থেকে কিন্তু আমরা কে পেয়ে যাব। তাহলে কে সমান মাইনাস নতি গুণন 2.303, তাই তো? তাহলে কে সমান কি হবে? কে সমান হবে হচ্ছে -2.303 গুণন নতি মানে স্লোপ। আর যদি এখানে আমার ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলো দেওয়া থাকে,
তাহলে আমরা তো জানি নতি সমান সমান ওয়াই বাই এক্স এভাবেও করতে পারি। আবার এটা সমান সমান ট্যান থিটা হয় যদি এখানে অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, হ্যাঁ এই যে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, ঠিক আছে, এই গ্রাফের অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো ট্যান থিটা, এখান থেকে আমরা বের করতে পারতাম নতিটা। এখান থেকে আমরা আলটিমেটলি কে এর ভ্যালুটা বের করতে পারবো। শুধুমাত্র এরকম না, আমরা সরাসরি যদি এইটা ভার্সেস এইটা প্লট করতাম তাহলেও কিন্তু হতো, ঠিক আছে। দেখো ওইটা দেখাচ্ছি, মানে এতখানি করবো না, মনে করো এগুলা করবো না। আমি কি করলাম এবার লগ a0/a সমান সমান কি kt/2.303, এইটা ভার্সেস টাইম প্লট করবো, এটাকে ওয়াই অ্যাক্সিসে রাখবো, তাহলে এটা mx হয়ে যাবে। এই বরাবর হচ্ছে লগ a0/a, তাই তো, লগ a0/a নাকি, এটা সেপারেট করার জন্য দিই। হ্যাঁ, তো লগ a0/a কোনটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর কি টাইম, তাহলে মূল বিন্দুগামী হবে, কারণ দেখো ওয়াই ইকুয়াল টু mx হচ্ছে, কোনো তো ছেদিতাংশ নেই, মূল বিন্দুগামী হবে। এবং এটা নতি হবে হচ্ছে হলো তোমার k/2.303, তো এখানে পজিটিভ স্লোপ, কে এর ভ্যালুও পজিটিভ আসবে। তাহলে কে সমান সমান কি হবে এখানে, কে সমান সমান 2.303 গুণন নতি। তাহলে সেখান থেকেও আমরা কে এর ভ্যালুটা খুব সহজেই বের করতে পারবো।